Good morning, students. I hope you all are fine. So we were reading the lesson 4 in last few days, and you all have done the exercises or the activities given in the text. All the things are over, and whoever have not yet done the activities are requested to submit the activities at the earliest. Now we will be going through the next activities, and this is on the grammar portion. Here you first open the page number 51. We will be doing the activity 7a now here. You see there are two sentences given there in activity 7a, and what you will have to do, first you read the sentences very carefully, and you will have to circle the nouns and underline the words that describe the quality of the kind of the noun. So you all know what a noun is. Noun is nothing that has a name only. It may be a place, it may be a person, it may be a thing, or it may be a smell, it may be it may be air, anything that has a name in this world or outside the world, whatever so it is, that is called a noun. যার নাম আছে সেই হচ্ছে নাউন। সেটা লোক হতে পারে, জায়গা হতে পারে, জিনিস হতে পারে, এনিথিং ক্যান বি এ নাউন। সো নাউন সম্বন্ধে তোমাদের কোনো অসুবিধা নেই। নাউন প্রপার নাউন হয়, কমন নাউন হয়, তোমরা অলরেডি জেনেছো এগুলো। এখন আমরা জানবো যদি সেই নাউনটা কী রকম সেইটা বোঝানোর জন্য আমরা গ্রামারের কোন ধরনের পার্টস অফ স্পিচ ইউজ করব। তো সেটা বলবার আগে আমরা তাহলে দুখানা সেন্টেন্সকে ভালো করে ওয়াচ করি। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স হোয়াট ইউ সি, হি ইজ এ ব্রেভ বয়। তাহলে এখানে একটা ছেলের সম্বন্ধে কথা বলা হচ্ছে। সে হচ্ছে একটা সাহসী ছেলে। তাহলে এখানে নাউন কোনটা, ফার্স্ট ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য নাউন। আমি বললাম কি না, যারই নাম আছে, সেটা লোক হোক, জায়গা হোক, জিনিস হোক, এনিথিং, তাহলে এখানে কি না, এখানে ছেলে, দ্য বয় ইজ দ্য নাউন। নাও ইউ সি হুইচ ওয়ার্ড ইন দিস সেন্টেন্স ডেসক্রাইবস দ্য বয়। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে এমন কোন ওয়ার্ডটা আছে যেটা বয়টাকে ডেসক্রাইব করছে, অর্থাৎ কেমন বয়। ডেসক্রাইব মানে হচ্ছে তাকে বর্ণনা করছে, কেমন ছেলেটা কেমন। হাউ ইজ দ্য বয়, ইজ দ্য বয় গুড, ইজ দ্য বয় নটি, ইজ দ্য বয় ব্রেভ, ইজ দ্য বয় পুয়ার। সো দিজ আর দ্য ভ্যারাইটি অফ ডেসক্রিপশন দ্যাট উই ক্যান অ্যাড টু দ্য নেম। তাহলে এখানে তোমরা ইজিলি বুঝতে পারছো যে ডেসক্রাইবিং ওয়ার্ডটা হচ্ছে এখানে ব্রেভ। তাহলে তোমরা কী করবে না, এখানে নাউন যেটা রয়েছে অর্থাৎ বয়, সেটাকে সার্কেল করবে, আর ডিসক্রাইবিং ওয়ার্ড মানে বয়টাকে যেটা ডিসক্রাইব করছে, কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন দ্যাট ইজ ব্রেভ হেয়ার, ইউ উইল হ্যাভ টু আন্ডারলাইন দ্যাট। ওকে, and similarly in sentence number 2 it is, this is a beautiful dress. So what is the noun here? The thing dress is the noun here, so you will have to circle it. And how is the dress? ড্রেসটা কীরকম ড্রেস? ড্রেসটা হচ্ছে বিউটিফুল ড্রেস। দ্য ড্রেস ইজ বিউটিফুল, দিস ইজ আ বিউটিফুল ড্রেস। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিউটিফুলটা হচ্ছে যেটা কোয়ালিফাই করছে ড্রেসটাকে। সো হেয়ার বিউটিফুল ইজ দ্য কোয়ালিফাইং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু আন্ডারলাইন বিউটিফুল। Now I would request all of you to turn to page number 52, that is the next page, and here you will see something is written there at the top of the page. What is written there? That the words you have underlined are qualifying adjectives. অর্থাৎ যে ওয়ার্ডসগুলোকে তোমরা আন্ডারলাইন করেছো সেগুলোকে বলা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস, মানে যেগুলো দিয়ে নাউনের কোয়ালিটি বা তার ধরনটা ডিসক্রাইব করা যায়, সেগুলোকে আমরা বলছি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল টার্ম।
এবারে দ্য ডেফিনেশনটা দিচ্ছে দেখো, আ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস দ্য কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ এ পার্সন, অ্যানিমাল, প্লেস অর থিং হোয়াট এভার আ নাউন ইজ। অর্থাৎ যে কোনো নাউনই হোক না কেন, সেটা প্লেস হোক, নেম অফ পার্সন হোক, অ্যানিম্যাল হোক, জিনিস হোক, যাই হোক না কেন, সেটাকে বা তার যে ধরনটাকে বা তার গুণটাকে যেটা দিয়ে বোঝানো যায় সেটাই হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। I hope you all have understood the meaning of these qualifying adjectives. So now you will have to do some exercise in activity 7b. Here you will have to underline the qualifying adjectives in the following sentences. অর্থাৎ এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, তোমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র এইগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো দিয়ে তোমরা বুঝছো যে এটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ হতে পারে, সেইগুলোকে তোমরা শুধু আন্ডারলাইন করবে। যেমন আমি একটা এক্সাম্পল শুধু দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু নিজেরা করবে, আমি আর বলবো না, শুধু প্রথমে এটা বলে দিচ্ছি। টুডে উই এনজয়েড আ টেস্টি লাঞ্চ। আমরা আজকে একটা বেশ খুব টেস্টি একটা দুপুরের খাবার খেয়েছি। তাহলে এখানে ফার্স্ট ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য নাউন ইন দিস সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা আছে। আমি বলেছি আগেই যে নাউন হচ্ছে সেটাই যার একটা নাম আছে। তাহলে এখানে দেখো, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ, এই সেন্টেন্সের মধ্যে নাউন একটাই আছে, সেটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চ কার নাম? লাঞ্চ হচ্ছে একটা খাবারের নাম। কী ধরনের খাবার? না, দুপুরের খাবারটাকে আমরা লাঞ্চ বলি। তাহলে দুপুরের খাবারের একটা নাম আছে, সেটা হচ্ছে লাঞ্চ। তাহলে লাঞ্চ ইজ দ্য নাউন। এবার আসছি, হাউ ওয়াজ দ্যাট লাঞ্চ? ইট ইজ আ টেস্টি লাঞ্চ। অর্থাৎ খাবারটা ছিল খুবই সুস্বাদু। সো হিয়ার ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট টেস্টি ইজ দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। সো ইউ উইল হ্যাভ টু জাস্ট আন্ডারলাইন দ্য ওয়ার্ড টেস্টি। আশা করছি যে তোমাদের কাছে এখন জিনিসটা অনেকটাই ক্লিয়ার যে অ্যাডজেক্টিভস কোনগুলো হতে পারে বা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস হোয়াট এভার ইউ কল। তাহলে তোমরা বাকি যে BCD যে তিনটে সেন্টেন্স আছে, সেই তিনটে সেন্টেন্স ভালো করে পড়বে, দেখবে, বুঝবে এবং যেগুলো যেগুলো কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ হচ্ছে সেইগুলোকে আন্ডারলাইন করবে। আর যদি তোমরা নাউনটাকে সার্কেল করতে পারো, যেটা তোমরা অ্যাক্টিভিটি 7 করেছো, সেটা করলেও বেটার। আমি চাইবো যে তোমরা নাউনটাকেও সার্কেল করো আগের যে অ্যাক্টিভিটি সেটার মতনই, এবং শুধুমাত্র যেটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ হচ্ছে সেগুলোকে আন্ডারলাইন করো। তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুটোর মধ্যে যে কনসেপ্ট সেটা আর একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। স্টুডেন্টসরা, তোমাদেরকে একটা বলছি, সেটা হচ্ছে এই এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখলে, এটা এই পর্যন্ত দেখে তোমরা স্টপ করে দাও। এখন তোমরা এই অ্যাক্টিভিটি 7A এবং 7Bটা প্রথমে বইয়ের মধ্যে করে ফেলো। এই 7A এবং 7Bটা করার পরে তারপরে তোমরা আবার ভিডিওটা দেখবে এবং তার পরবর্তী যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেইগুলো আবার করতে থাকবে। একসঙ্গে পুরো ভিডিওটা দেখে ফেলে, এই ভিডিওটা একটু লেংদি হচ্ছে, তোমরা কিন্তু আবার প্রথমটা হয়তো কিছুটা ভুলে যেতে পারো। তাই জন্য যতটুকুনি দেখলে তার উপরে যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে সেই অ্যাক্টিভিটি এখন তোমরা করবে। অর্থাৎ এখন তোমরা অ্যাক্টিভিটি 7A আর 7B এই দুখানায় করে নাও। তারপরে এই টাইমিংটা দেখে নাও যে কতক্ষণ পর্যন্ত তোমরা দেখেছো, তারপর থেকে আবার বাকিটা আমরা এগিয়ে নিয়ে যাব। I hope you all have completed the activities 7A and 7B, and the concept of noun and adjectives are clear to all of you. এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। ফার্স্ট ইউ রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে 1 2 3 4 করে, এই সেন্টেন্সগুলো তোমাদের পড়তে হবে। What is there? I'm reading it. You notice. Every afternoon, my friends played football or cricket. Number 2. One day, a miracle happened. Number 3.
I quietly took a place among the crowd. And lastly, number 4, to save myself from more bites, I gave a jerk. আমরা পূর্ববর্তী বিভিন্ন ক্লাসগুলোতে ডুইং ভার্বস বা অ্যাকশন ওয়ার্ডস সম্বন্ধে জেনে এসেছি, অর্থাৎ যেগুলো দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়, যেমন প্লে, রাইট, রিড, স্ট্যান্ড, সিট, ওয়াচ, ওয়াক, রান, মুভ, এই ধরনের অনেক ওয়ার্ডস আছে যেগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়। এবারে দেখো এইখানেও ব্লু কালারের যে ওয়ার্ডসগুলো রয়েছে, যে 4টে সেন্টেন্স আমরা এখন পড়লাম, সেখানে ব্লু কালারের 4টে ওয়ার্ডস রয়েছে। একটা হচ্ছে প্লেড, একটা হ্যাপেন্ড, একটা টুক, একটা গেভ। দেখো এই 4টে ওয়ার্ড দিয়ে কিন্তু ওই অ্যাকশন ওয়ার্ডকে বা ভার্বকে, যেটা গ্রামাটিক্যাল ভাষায় আমরা ভার্ব বলি, সে ভার্বটাকে বোঝানো হচ্ছে, কিন্তু দেখো ফরমেশনটা একটু চেঞ্জ রয়েছে। সেন্টেন্সগুলো যখনই পড়ছো দেখতে হবে যে এগুলো কিছু ঘটে যাওয়া ঘটনার কথা বলা হচ্ছে, অর্থাৎ যেগুলো অলরেডি হয়ে গেছে, যেগুলো সাধারণত হয় বা হবে ভবিষ্যতে, সেরকম কিন্তু নয়, এগুলো অলরেডি ঘটে যাওয়া কোনো ঘটনা, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। যেমন প্রথমে হচ্ছে এভরি আফটারনুন, প্রত্যেক দুপুরবেলায় মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, মানে আমার বন্ধুরা ফুটবল অর ক্রিকেট খেলতো প্রত্যেকটি দুপুরবেলায়, অর্থাৎ একটা ঘটনার কথা বলা হচ্ছে যেটা আগে হতো। ঠিক আছে, তো এই পুরনো কোনো ঘটনা কথা হলে তখন আমরা বলি সেটাকে পাস্ট টেন্স। টেন্স 3 রকমের হয়, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। এর মধ্যেও পরবর্তীকালে তোমরা যখন আরও বড় উঁচু ক্লাসে পড়বে আরও ভাগ জানতে পারবে। তবুও সংক্ষেপে বলে রাখি যে 3টে টেন্সের কথা বলা হচ্ছে, প্রধান টেন্স। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট, মানে যেটা বর্তমান, যেটা এখন ঘটছে বা যেটা সাধারণত ঘটে, সেগুলো হচ্ছে বর্তমান। একটা হচ্ছে পাস্ট, মানে যেটা অতীতে হয়ে গেছে বা হচ্ছিল বা অনেক আগে হয়েছে, তো সেইগুলো হচ্ছে সেই রকম ঘটনাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। আর এটা হচ্ছে ফিউচার টেন্স, যেটা ভবিষ্যতে হবে। যেমন আমি স্কুলে যাব বা আমি বাড়ি যাব, আমি ভাত খাবো, মানে যেটা এখন হচ্ছে না কিন্তু ভবিষ্যতে হবে, তো সেইগুলোকে বলছি আমরা ফিউচার টেন্স। যাই হোক, এখন প্রেজেন্ট বা ফিউচার নিয়ে আমরা এখন পড়াশোনা করব না। এখন আমরা যেটা আলোচনা করব, ডিসকাশন করব, সেটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ যে যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে। এখন দেখো ফার্স্ট, যে ওয়ার্ডসগুলো ব্লু কালার করা আছে এখানে, একটা হচ্ছে প্লেড, হ্যাপেন্ড, টুক আর গেভ। এখন দেখো এইগুলোর প্রত্যেকটার একটা ফর্ম আছে, মেন ভার্ব যেটাকে বলা হয়। যেমন প্লেড কথাটা কী থেকে এসছে? প্লে থেকে এসছে। হ্যাপেন্ড কথাটা কী থেকে এসছে? হ্যাপেন থেকে এসছে। টুক কথাটা কী থেকে এসছে? টেক থেকে। ঠিক সেই রকমই গিভ থেকে এসছে গেভ। এখানে যে 4টে ওয়ার্ড তোমরা পড়লে, একটা হচ্ছে প্লেড, হ্যাপেন্ড, টুক, গেভ, এই 4টে হচ্ছে পাস্ট ফর্ম অফ সাম ভার্বস। তো প্লেডটা কী থেকে এসছে? প্লে থেকে এসছে, এবং হ্যাপেনটা এসছে হ্যাপেন থেকে। দেখো এক্ষেত্রে দুখানা ক্ষেত্রেই ভার্বের সঙ্গে, অর্থাৎ যেটা অ্যাকচুয়াল ভার্ব, তার সঙ্গে ইডি যোগ করেই আমরা সরাসরি পাস্ট টেন্সটা পেয়ে গেছি। তো ম্যাক্সিমাম ভার্বসই এরকম, যেখানে আমরা ইডি বা ডি যোগ করলেই আমরা তার পাস্ট ফর্মটা লিখতে পারি, কিন্তু সেটা সব ক্ষেত্রে হয় না। অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে, যেখানে ডি বা ইডি যোগ করলে সেটা পাস্ট টেন্স পাওয়া যায় না। যেমন টেক থেকে হয়েছে টুক, গিভ থেকে হয়েছে গেভ। নাও এভরিওয়ান টার্ন টু দ্য নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 53. So you first notice here at the top of the page যে দুটো ওয়ার্ডস যেটা আমরা বললাম টুক এবং গেভ, এই দুটো ওয়ার্ড কিন্তু ইডি যোগ না করেই আমরা পাস্ট ফর্মটা পেয়েছি বাই চেঞ্জিং দ্য লেটার্স অফ দ্য মেন ভার্ব।
অর্থাৎ মেন যে ভার্বটা তার মধ্যে যে লেটার্সগুলো রয়েছে সেই লেটার্সগুলো চেঞ্জ করে আমরা কিন্তু ভার্বের পাস্ট ফর্মটা পেয়ে যাচ্ছি। সো ইউ উইল হ্যাভ টু ডু দ্য অ্যাক্টিভিটি 7C নাও, ভেরি সিম্পল। দেখো কী বলছে এখানে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট এন্ড উইথ ইডি। অর্থাৎ যে সমস্ত ভার্বসগুলোর মানে যে সমস্ত ভার্বসের পাস্ট ফর্মগুলো ইডি যোগ করা আছে সেইগুলোকে কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে অ্যান্ড সার্কেল দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ নর্মাল যে ভার্ব থাকে তার যে লেটারগুলোকে চেঞ্জ করে যখন আমরা কোনো পাস্ট ফর্ম পাচ্ছি সেইগুলোকে আমাদেরকে সার্কেল করতে হবে। সার্কেল দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম। So, you first read the sentences given here in activity 7C. In first sentence it is, so I felt myself to be as insignificant as an ant. তাহলে তোমরা বলো যে এখানে ভার্ব কোনটা রয়েছে। সো আই ফেল্ট মানে আমি অনুভব করলাম, মাইসেলফ আমাকে, টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট অর্থাৎ একটা পিঁপড়ের মতন গুরুত্বহীন। তাহলে কি না, আমি অনুভব করলাম আমাকে একটা পিঁপড়ের মতন গুরুত্বহীন। তাহলে এখানে ভার্ব কোনটা হচ্ছে, অনুভব করলাম, তাহলে ফেল্ট। তাহলে ফেল্টে কী করতে হবে, দুটো অপশান আছে, একটা হচ্ছে আন্ডারলাইন করতে হবে, একটা হচ্ছে সার্কেল করতে হবে। আন্ডারলাইন করতে হবে যদি ভার্বের শেষে ইডি থাকে, আর সার্কেল করতে হবে যদি সেইটার মধ্যে লেটার্সগুলোকে চেঞ্জ করে নতুন কোনো একটা ওয়ার্ড তৈরি হয়, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে সার্কেল করব। তাহলে ফেল্ড কথাটা মানে হচ্ছে আমি অনুভব করলাম। তাহলে ফেল কথাটা কী থেকে এসছে না, ফিল থেকে, FEE ফিল মানে হচ্ছে অনুভব করা, আর ফেল্ট মানে হচ্ছে অনুভব করলাম বা বুঝতে পারলাম। সেকেন্ড নাম্বার বি, দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, অর্থাৎ বিশাল ভিড়। দ্য লার্জ ক্রাউড মানে অনেক ভিড় ছিল মাঠে, খেলা হয় বলে এসেছিলো সবাই। চিয়ার্ড মানে হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করলো। তাহলে এখানে ভার্ব কোনটা হচ্ছে, দ্য লার্জ ক্রাউড অবশ্যই নয়, কারণ সেটা হচ্ছে ক্রাউডটা মানে হচ্ছে একটা ভিড়, সেটা হচ্ছে নাউন। তারা কি করছিল, চিয়ার্ড অর্থাৎ উচ্ছ্বাস করছিল। তাহলে চিয়ার্ড হবে এখানে। চিয়ারটা হচ্ছে এখানে তোমাদের পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এটা তোমরা কি করবে, সার্কেল করবে না আন্ডারলাইন করবে। দেখো আগেই বলেছি ইডি থাকলে শেষে সেখানে আমরা আন্ডারলাইন করব। সো আই ক্যান নাও এক্সপেক্ট ফ্রম অল অফ ইউ দ্যাট the rest of the two sentences you can read and understand, and you can easily identify which are the past form of the nouns, past form of the verbs, and either they are with ed or without ed. If with ed you will have to underline, if without ed by changing the letters of the main verb then you will have to circle them. তো এইটা করা হয়ে গেলে দেখো এখানে নিচে যেটা বলেছে তারপরে, both the underlined and circled words are the past form of the verbs. তাহলে এদেরকে আমরা আইডেন্টিফাই করব কি করে না, যদিও বা দুটো ভার্ব দুটোই হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্বস, যাদের শেষে ইডি যোগ করা আছে সেগুলোকে আমরা বলবো রেগুলার ভার্বস। কারণ মোস্ট অফ দ্য ভার্বস তাদেরকে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট করি তাদের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইডি যোগ করে, তাই জন্য এগুলোকে আমরা বলছি রেগুলার ভার্বস। আর বাকিগুলো যাদের শেষে ইডি নেই, শুধুমাত্র লেটার্সগুলোকে চেঞ্জ করে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করা হয়েছে, যেমন ক্যাচ থেকে কট, থিং থেকে থট, এরকম অনেক কিছু আছে। গিভ থেকে গেভ, টেক থেকে টুক, লিভ থেকে লেফট, এই ধরনের অনেক উদাহরণ রয়েছে। এইগুলোকে আমরা কি বলবো না, এইগুলোকে আমরা বলবো ইররেগুলার ভার্বস। অর্থাৎ এদের শুধুমাত্র লেটার্স ইনসাইড দ্য ওয়ার্ডস
in the verbs are changed to form the first form of the verbs. Now I would request all of you to turn to the next page, that is page number 54. So what is there in activity 7D? You will have to pick out the regular and irregular verbs from the following sentences, then write them in the appropriate boxes. অর্থাৎ এইখানে যে চারটে সেন্টেন্স রয়েছে, এইখানে কয়েকটা রেগুলার ভার্বস রয়েছে আর কয়েকটা ইররেগুলার ভার্বস রয়েছে। তোমাদের কি করতে হবে না, ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস অ্যান্ড পুট দেম ইন দেয়ার বক্সেস। So this is all about today's lesson from 7A to 7D. 7A, 7B, 7C, 7D. 4 activities are there. You just complete the activities. Now you come to activity 8A. It is also very simple. The words are given here in puzzle form. You will have to rearrange the letters to make the meaningful words. The words all are there in the text in this lesson. So it is very simple. You just try it from yourself. If you cannot do so, then I will give you the answer at the last. Now all please turn to the next page, that is page number 55. Here you see in activity 8B, you will have to make sentences of your own with the following words. ভালো করে খেয়াল করবে, অফ ইউর ওন মানে নিজের মন থেকে। আই উইল নট হেল্প অ্যাট দ্য ফার্স্ট টাইম। এখানে কিন্তু আমি প্রথমে বলবো না যে কী সেন্টেন্সটা হবে। হাউএভার আই উইল বি অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, বাট বিফোর দ্যাট, বিফোর আই হেল্প ইউ, ইউ উইল হ্যাভ টু হেল্প ইয়োর সেলভস। অর্থাৎ আমি তোমাকে সাহায্য করবো, তার আগে তোমরা নিজেরা সাহায্য করবে এবং নিজেরা চেষ্টা করবে এই ওয়ার্ডসগুলো দিয়ে কোনো মিনিংফুল সেন্টেন্স তোমরা বানাতে পারো কি না। যদি পারো, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট থিং। ওকে, সো ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড অল দ্য অ্যাক্টিভিটিস টিল 8B, there is some relaxed time. And what is the relaxed time? Here it is a rhyme time. Rhyme time is always a relaxed time. এখানে আমি কখনোই তোমাদেরকে বলি না যে কোনো রাইমস মুখস্থ করো, but I will always say to read the rhymes and enjoy yourselves. Okay, so name of the rhyme is Girls and Boys. So I am reading it here, you listen to me. Girls and boys, come out to play. The moon is shining bright as day. Leave your supper and leave your sleep and come with your playfellows into the street. Come with a whoop and come with a call. Come with a good will or come not at all. So I will request you all to recite this rhyme as I have just recited. You may do it more better than me. তোমাদের গলা আরও সুন্দর, আরও ভালো, আরও নিশ্চয়ই ভালো করে তোমরা বলতে পারবে, কিন্তু ছন্দে অবশ্যই বলবে। রাইমস মানেই তার মধ্যে একটা রিদেম থাকবে। উইদাউট রিদেম কিন্তু রাইম হয় না। শুধুমাত্র দেখে দেখে পড়ে গেলাম সেভাবে হবে না। যদিও রাইমসের বাংলা জেনারেলি করতে হয় না, আমি করিও না, তবুও তোমাদের বোঝবার সুবিধার্থে আমি এটা একটু বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি কী বলতে চেয়েছে। গার্লস অ্যান্ড বয়েজ, মেয়ে এবং ছেলেরা, কাম আউট টু প্লে, খেলতে বেরো। কখন বেরোতে বলছে? দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, অর্থাৎ দিনের বেলার মতন চাঁদের আলোটা উজ্জ্বল। লিভ ইয়োর সাপার অ্যান্ড লিভ ইয়োর স্লিপ, অর্থাৎ তোমাদের ডিনার ছেড়ে দাও এবং ঘুমটুম সব ছেড়ে দাও, অর্থাৎ রাত্রের খাবার ছেড়ে ঘুম ছেড়ে চলো বেরিয়ে এসো। অ্যান্ড কাম উইথ ইয়োর প্লে ফেলোজ, অর্থাৎ তোমার যে খেলার সঙ্গী তাদেরকে সঙ্গে নিয়ে কোথায় বেরিয়ে আসবে না, ইন টু দ্য স্ট্রিট, রাস্তায় বেরিয়ে এসো। কীভাবে? কাম উইথ এ হুপ অ্যান্ড কাম উইথ এ কল, অর্থাৎ চিৎকার করতে করতে সবাইকে ডাকতে ডাকতে বেরোবে। কাম উইথ এ গুড উইল অর কাম নট অ্যাট অল, অর্থাৎ মন থেকে আসবে, ইচ্ছা থাকলে তবেই আসবে, যদি ইচ্ছা না থাকে, যদি জোর করে আসতে যাবে না,
নাহলে কিন্তু অর কাম নট অ্যাট অল। So this is all about today's lesson. You just complete the activities and submit those in WhatsApp, and also practice the rhyme, and you post the rhyme with rhythm, of course, in the WhatsApp. Till then, thank you, goodbye, be safe and be happy always. Bye.